এই ধরনের বড় সভা হবে এই ঘরে না করে 7ই নভেম্বর ঘর পাওয়া যায় সেই ব্যবস্থা। জাতীয় বিপ্লব সংহতি দিবস 2024 আলোচনা সভা এবং আজকের 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনে অন্যতম নেতা এবং এখন একজন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে নবীন নক্ষত্র, জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ কমিটি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। একজন স্বনামধন্য অর্থনীতিবিদ ডক্টর আবু মাহমুদ, আমাদের মাঝে বিশিষ্ট পেশাজীবী বৃন্দ আছেন যারা এই দেশের অত্যন্ত অরণ্য ব্যক্তিত্ব এবং পেশাজীবী ভাই ও বোন। আসসালামু আলাইকুম। একজন মাত্র বোন আছে এক্ষণে। এই অভিযোগটা কিন্তু সকলের যে আপনারা মহিলাদেরকে সামনে এগুতে দেন না, নারীদের বলেন নারীদের ক্ষমতায়নের কথা, কিন্তু সেটা আপনারা করেন না, কেউ করেন না। তো এইটা আপনাদের কাছে আমরা অভিযোগ থাকলে একটা সামনে নিয়ে আসেন নারীদের। প্রিয় পেশাজীবী বন্ধুরা, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি এই দীর্ঘকাল আলোচনা করছি। আমরা বিপ্লব দিবস 7ই নভেম্বর এই বিষয়ে কথা বলেছি, আমি সেই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি যে 7ই নভেম্বরের তাৎপর্য এবং একই সঙ্গে যিনি পরবর্তীকালে 7ই নভেম্বরের পরে দেশকে নেতৃত্ব দিয়েছেন, যে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, সেই বিষয়ে কিছু কথা বলব। আমি 7ই নভেম্বর সম্পর্কে সংক্ষেপে কথা বলছি। যে 7ই নভেম্বর ছিল আমাদের জাতির যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জনগণের এবং সৈনিকদের, দেশপ্রেমিক সেনাবাহিনীর সৈনিকদের যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ করে তোলা, তার একটা অসাধারণ একটি নমুনা। যখন চেষ্টা হয়েছিল সেই 71 সালে আমাদের অর্জিত স্বাধীনতাকে বিনষ্ট করে ফেলবার, সেই সময় এবং যখন আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী একতরফা একটি শাসন ব্যবস্থা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন, আশাকাঙ্ক্ষা বলেন, মানুষের সবকিছুকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই সময়ে পট পরিবর্তনের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটাকেও ধ্বংস করার জন্য নস্যাৎ করে একটা কাউন্টার রেভলিউশন করা হয়েছিল 3 তারিখে। সেই 3 তারিখে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গৃহবন্দী করা হয়েছিল এবং যারা 15ই আগস্টের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে সমস্ত বহিষ্কার করা হয়েছিল এবং একটা ভ্রান্ত কয়েকজন সেনাবাহিনীর সদস্যের নেতৃত্বে সেদিন নতুন একটা প্রতিবিপ্লব সূচিত হয়েছে। সেই প্রতিবিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন খেলাফত সংস্থা। সেটাকে নস্যাৎ করে দেয় এই বাংলার দেশপ্রেমিক, স্বাধীনতা প্রিয়, সার্বভৌমত্ব প্রিয় জনগণ এবং সৈনিক। তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন। কেন নিয়ে আসেন? নিয়ে আসার এই কারণে 1971 সালে তার যে ভূমিকা, অখ্যাত মেজর কিভাবে একটি
সম্ভাবনাময় একটা যুদ্ধের সূচনা করলেন। রাজনৈতিক নেতৃত্ব যেখানে ফেল করেছিল সে জায়গায় তিনি সেদিন সাহস করে স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছেন। সেই মানুষটি যখন আবার জাতির আরেকটি দুর্দিনে এসে সামনে উপস্থিত হলেন এবং ৩রা নভেম্বর পরে ৭ই নভেম্বর পরে যখন তিনি দায়িত্ব পেলেন জনগণের সামনে এসে, বিশেষ করে সৈনিকদের সামনে এসে তিনি যখন আবার বললেন যে আমি মেজর জেনারেল জিয়া বলছি, তখন মানুষের মনের মধ্যে আবার সেই আস্থা ফিরে এসেছে যে আবার আমরা একটা জায়গা খুঁজে পাবো যে জায়গাকে ভরসা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে দেখুন জেনারেল জিয়া কিভাবে তার রাজনৈতিক চিন্তাটাকে সুসংহত করেছেন। তিনি সৈনিক ছিলেন, একজন চৌকস সৈনিক, স্বাধীনতা যুদ্ধ করেছেন। তার পূর্বে তিনি পাকিস্তানের ভারতের যে যুদ্ধ সেখানেও তিনি এক অ্যাওয়ার্ডেড হয়েছেন তার বীরত্বের জন্য, তার যুদ্ধের যে আপনার যোগ্যতার জন্য, যোদ্ধা হিসেবে যোগ্যতার জন্য। সেই মানুষটি যখন আপনার দায়িত্বে আসলেন তিনি কিন্তু রাজনীতি সম্পর্কে খুব বেশি কিছু বুঝতেন না। তার মাঝে কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করবার জন্য সেই জন্য তার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের বোঝা উচিত। তিনি সমাজের বিভিন্ন জায়গা থেকে প্রখ্যাত বিশিষ্ট জ্ঞানী লোকদেরকে সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমরা তাকে দেখেছি প্রথম থেকে তিনি কথাই বলতেন, শুধু শুনতেন। তিনি রাজনীতিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, অধ্যাপক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাদের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত কথা বলেছেন। সেখান থেকে তিনি কিছু সংগ্রহ করেছেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন সরকারি চাকরি করি, এডুকেশন মিনিস্ট্রিতে তখন আপনার ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম ডেপুটেশনে। সেই সময় শহীদ জিয়ার ফ্রন্ট গঠন করেছে রাজনৈতিক দলগুলোকে নিতে, এটা আমি পরে আসছি। ফ্রন্ট গঠন করেছে, সেই ফ্রন্টের সময় তিনি একটা শিক্ষা কমিশন তৈরি করলেন, এডুকেশন কমিশন। সেই এডুকেশন কমিশনে তিনি দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের তো নিলেনই, সঙ্গে কিছু বিশিষ্ট রাজনীতিবিদও নেবেন, যেমন হাজী দানেশকে তিনি সেই কমিটি মেম্বার করলেন। এরকম কিছু কিছু ব্যক্তিকে তিনি সেখানে নিয়ে আসলেন যারা পলিটিক্যাল সাইড থেকে তাকে সেই ফিডব্যাকটা দেবেন। কাজী দামোদর শিক্ষামন্ত্রী, মুজিবুল হক সাহেব শিক্ষা সচিব, এখন যে আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় দেখছেন এটা ছিল তখন আপনার পার্লামেন্ট। সেই পার্লামেন্টের কমিটি কক্ষে এই সভাগুলো হলো। আমরা 4 জন নির্বাচিত হয়েছিলাম টু অ্যাক্ট অ্যাজ এ ভোটার। আমরা বসে মিটিং এর প্রসিডিংস টু রেপুটেশন। আমি যেটা দেখেছি যে প্রথম দিকে তিনি আসতেন তার সেই সামরিক পোশাক পরে টুপিটা খুলে রাখতেন, চেয়ার করতেন কাজী জাফর সাহেব, আর সেক্রেটারি মুজিবুল হক সাহেব পাশে বসতেন। তিনি প্রত্যেকের কথা শুনতেন, নোট নিতেন, একটা কথাও বলতেন। এইভাবে প্রায় 1 মাস প্রতিনিধিগুলো শোনার পরে তারপরে তিনি ছাত্রদের ডাকা শুরু করলেন। তখন ঢাকার মধ্যে ডাকসুর বিপি হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মান্না। তিনি ডেকে ডেকে ছাত্রদের কথা শুনতে শুরু করলেন, ছাত্রদের কথা সব শুনলেন। এরপরে তিনি তখন আস্তে আস্তে তার কাজ শুরু করলেন। কথা এই জন্য বলছি, দেখুন তিনি কিন্তু সকলের কথা শুনেছেন, শুনে তার নিজস্ব ধারণা সৃষ্টি করেছেন। এরপরে তিনি যখন তার প্রথম মন্ত্রিসভা তৈরি করেন, এটাকে বলা হতো গ্যালাক্সি চ্যালেঞ্জ, সবচেয়ে মেধাবী লোকগুলোকে তিনি নিয়ে এসেছিলেন। এরপরে যেন অনুভব করলেন যে একটা পলিটিক্যাল প্রসেস প্রয়োজন হবে এবং একটা পলিটিক্যাল
এই বাবা আপনারা কি শুরু করেছেন, কি শুরু করেছেন আপনারা, দেখেন কেন? তখন উনি যখন বোধ করলেন যেটা আমাদের প্রয়োজন, যেখানে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া প্রকৃত যে সুশাসন উন্নয়ন এটা মানুষকে দেওয়া যাবে না। এই জন্য তিনি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা শুরু করলেন, তিনি প্রথম কথা বলেছিলেন আওয়ামী লীগের সঙ্গে। এগুলো একটু পড়লে আপনারা জানতে পারবেন। প্রথম কথা বললেন তিনি আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগ তার সঙ্গে কথা বলার পরে তাকে এমন ভাবে কথা বললো তিনি বুঝলেন যে এরা তার সঙ্গে থাকবে না। এরপরে তিনি ন্যাপ, ভাসানী, মুজফর ন্যাপ, মোহাম্মদ তোহা, মোহাম্মদ হকের পার্টি, মুসলিম লীগ, যতগুলো দল ছিল সকলে সেই পরপরাত্রের কথা বলে উনি ফ্রন্ট তৈরি করলেন। এই ফ্রন্টে দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো তার সঙ্গে যুক্ত। কিছু হলো অপোজিশনে, এরপরে আসলো আপনার তিনি দল গঠন করলেন, জাতীয়তাবাদী দল। সেখান থেকে এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল, কাজী জাফররা বেরিয়ে গেলেন, কিন্তু কিছু মানুষ থেকে গেলেন, নেতা থেকে গেলেন, তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল। তো আপনি নিশ্চয়ই দেখতেন জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র, তার যে ঘোষণাপত্র অতি উচ্চ মানের, কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের দিয়ে তিনি সেটা তৈরি করেছেন। দল তৈরি করার পরে তিনি নির্বাচনে গেছেন। সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছে, কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে। হক তোহা সাহেবের মতো লোক পার্লামেন্টে এসছেন, মুজফর সাহেব পার্লামেন্টে এসছেন, তবুর খান পার্লামেন্টে এসছেন, আতার রহমান সাহেব পার্লামেন্টে এসছেন। আওয়ামী লীগ তখন খুবই বিপদে ছিল, তারপরে 39 জন তাদের পার্লামেন্টে এসছেন। তখন জামাত ইসলাম ছিল না, ওরা ভেঙে গিয়ে আইডিয়া একটা তৈরি করেছিল, তার মৌলানা রহিম সাহেব আসছেন, আমি যদি বলি, এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন, এটাই গণতন্ত্র। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার একটা প্রক্রিয়া। তখন সেটা উনি করেছেন, এবং ওই সময় ওটাই ছিল প্রয়োজন, সেটা তিনি করেছেন। তো আপনারা দেখেছেন, আমি সেই বিষয়ে যাবো না, অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত বাংলাদেশের সমস্ত পুরনো জিনিসগুলো বা চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন করে শুরু করলেন। মাইলের পর মাইল পথে হেঁটেছেন, উন্নয়নের গান গেছেন, উন্নয়ন করেছেন, কৃষকদের মধ্যে গিয়েছেন, কৃষিদের বিপ্লব করার চেষ্টা করেছেন। যেখানে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ মানুষ না খেতে মরে গিয়েছে, তার 3 বছর পরেই তিনি খাদ্যে উদ্বৃত্ত হলেন। ডাবল শিফটে কাজ শুরু হলো। আজকে যে গার্মেন্টস এত চমক, সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। রেমিটেন্স সূচনা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উচ্চ ফলনশীল ধান, যেটা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, এর শুরুটা করলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। নারীদের ক্ষমতা, নারীদের চাকরিতে নিয়ে আসা শুরু করলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। এই মানুষটিকে আমরা কিভাবে অবজ্ঞা করি? তিনি পৃথিবীর মধ্যে বাংলাদেশকে আগে বলা হতো যেটাকে তলাবি চুরি। তিনি তার চৌকস মেধা, বুদ্ধি, যোগ্যতা দিয়ে তিনি পৃথিবীর নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা নেশন, এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তাকে তখন মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া। ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল। এভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের বাঘপট থেকে ওপরে তুলে ধরলেন। কেন সম্ভব হয়েছিল? তিনি বিশ্বাস করলেন যে গণতন্ত্রের একমাত্র রাস্তা, যে রাস্তায় আমি আমার দেশের মানুষের পরিবর্তন আনতে পারি। কাজটি তিনি করতে পেরেছিলেন। প্রেসিডেন্সিয়াল ফর্ম, পার্লামেন্টারি ফর্ম, এটা পরে আসছে। তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম ওয়াজ দ্য নেসেসিটি, ওটাই তিনি করেছেন।
পরবর্তীকালে আপনি জানেন যে দেশকে যারা এখনো ধ্বংস করার চেষ্টা করছে তখনও এইরকম আরেক দল তাকে হত্যা করছে। আমরা ভাবলাম যে শেষ হয়ে গেল সব। বাংলাদেশের মানুষ সেদিন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল, কাঁদছিল। আপনি জানাজাতে সেটা দেখলেন সেইভাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা সামনে আসলেন, সেই পতাকা তুলে ধরলেন, উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতা সহমতের পতাকা, গণতন্ত্রের পতাকা। তিনি 9 বছর লড়াই করলেন, সংগ্রাম করলেন এবং স্বৈরাচারের সাথে সরালেন। আমাদের স্যার, আমাদের তো পণ্ডিত ভীষণ শ্রদ্ধা করি তাকে। তিনি একটা কথা বলেছেন যে 91 একটা ভুল হয়েছে। আমি মনে করি ভুল হয়নি, তখনকার প্রয়োজন ছিল সেটা। সেদিন যদি বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে না যেতেন, এগ্রি না করতেন, তাহলে ওই এরশাদকে সরানো সম্ভব হতো না। এটা প্রমাণ আছে যে তখন তো 3টা জোট, 3 জোটের সাংবাদিকরা ভালো বলতে পারবে না। 3 জোটের রূপরেখার আগে 3 জোটের মিটিং চলছে, ফাইনাল হবে যে একসাথে আন্দোলনটা করা হবে কিনা। এর মধ্যে সবগুলো জোট থেকে আসলো একটা দাবি, অন্যান্য জোটগুলো থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাকে মিটিং করা হচ্ছে, তিনি আরেকটা মিটিংয়ে ছিলেন, সেখানে তার কাছে কাগজে লিখে পাঠানো হলো এই দুটো। তিনি লাল কলম দিয়ে গোল দাগ দিয়ে দিবেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কারণ তখনকার এটাই ছিল দাবি রাজনীতিতে। সে এগ্রিড, ওই এগ্রি করে তিনি স্বৈরাচারকে সরাতে পারেন। এটাকেই বলে আমরা রিয়ালিস্টিক পলিটিক্স, প্র্যাগম্যাটিক পলিটিক্স। এটা তিনি করেছিলেন। বেগম জিয়া সত্যিকার অর্থে রাজনীতিবিদ হিসেবে অনেক উঁচু দলের রাজনীতি ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন আরেকটা নজির দিই আমি, কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, বহু মানুষ মারলো, বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? যে এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে, এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না। যার ফলে কি হলো? যার ফলে দেখেন মেনে নেওয়ার পরে আমরা হেরেছি, তারপরে ইলেকশনে কিন্তু 116টা আসন পেয়েছি, বিরোধী দলে গিয়ে 116টা আসন পেয়েছি। তাই আমি যেটা সবসময় বলি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে না, ঠিক, at the same time পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে এই সুযোগটা আশাটা হাসিনা ছাড়া, ফ্যাসিজম ছাড়া আসে না যে আপনার চরম একটা স্বৈরাচার সৃষ্টি হবে। হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসাবে, আমাদের দুর্বলতার সুযোগ নেয়, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্ট যখন বাতিল করে তখন এমন একটা আন্দোলন করে সেটাকে ব্যর্থ করতে পারিনি। এটা সত্য নাকি অসত্য নাকি? আমরা অনেকে বলি এমন অত্যাচার, পুলিশের অত্যাচার, সবকিছু, হ্যাঁ অত্যন্ত সত্য। আমি 10 বার জেলে গেছি, সবাই জেলে, যারা আছে জেলে কম গেছে অন্যায়, পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্য হয়েছে, আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে। মিটিং করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ভাইয়ের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারি, তাই তো নাকি? পেরেছি নাকি? বলেন। শেষ মুহূর্তে এই ছেলেরা, এটা স্বীকার করতেই হবে আমাদের, তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে, ঠিক কিনা? এই থেকে আমরা অনেকে অস্বীকার করতে চাই, বাট দ্যাটস নট দ্য ট্রুথ। এই থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনে নিয়ে যেতে। ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলবো। সংস্কার আমরা 2 বছর ধরে কাজ করেছি, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলেছি, আমাদের যারা দায়িত্ব ছিলেন তারা। হ্যাঁ, কথা বলেই আমরা 31 দফা তৈরি করেছি। প্রথমে ছিল আমাদের 27 দফা, আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারোর কোনো দফা থাকে। এরপরে অন্যান্য কারো দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট
বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। কিন্তু এই যে আপনার দূরত্বের তো ছলের অভাব নেই। আওয়ামী লীগ কিন্তু অস্বীকার করেই গেছে। এখন যারা নতুন আসছেন তাদের কাছে নতুন নতুন কথা শুনছি। এখানে আমি খুব বাস্তববাদী কথা বলতে চাই। কথা বলতে যে আমার প্রায়োরিটিটা কি? হোয়াট ইজ মাই প্রায়োরিটি? প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, ডেমোক্রেটিক স্পেস তৈরি করা। আজকে এই ইন্টারিম গভর্নমেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা। আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একটা একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছে, নতুন যোগ্য মানুষ। রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে। এটাকে বুঝতে হবে রাজনীতিবিদদের, এটা রাজনীতিবিদদের। সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি, আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আরো বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিচ্ছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যে আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স দেয়ার, পলিটিক্যাল শক্তি নাই। আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো, ইলেক্টেড গভর্নমেন্টের পেছনে পিপল থাকতো, এটা তো সহজ ছিল? সহজ ছিল। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের লোকেরা গেছে বন্ধ করেছে। কালকে দেখা ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলে ছাত্ররা বিশ্ববিদ্যালয় করতে হবে, খুব ভালো কথা। ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা একটা হতে পারে। তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হয়? আসলে এই গভর্নমেন্টটা এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি যে এটা আপনাদের কাজ না, ফাইনাল। আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুন, রাজনীতিবিদদের কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটা দেখবেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা বলে নিয়ে এত তারিখের মধ্যে আমরা যে রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে আস্থা আসবে, এটা এত তারিখের মধ্যে হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা টেলিভিশন দেখি বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মাল সব গাড়িতে পড়ে আছে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কি আমরা এই আন্দোলন করছিলাম? কথাগুলো হয়ে আসছে, এই কথাগুলো আসছে। সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবেন? এই কথাগুলো আসতে শুরু করেছে, দিস ইজ নট আ গুড সাইন। আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলোই নেবে, সেই নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আমরা সমস্ত দাবি করে আসছি। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিছলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বলল না। জিজ্ঞেস করে বলে কথা বলার সুযোগ ছিল, সুযোগ পেয়েছি। আমি বলছি এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।
যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি ৩১ দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। কে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমন ভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মন্ত্রী শুরু করতে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে, বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করবো। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আওয়ামী লীগ সেই দুঃশাসন আবার ফিরে আসুক, চাই না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে। একটা কথা আছে, কথা কেউ বলে না, উইজডম বলে একটা শব্দ আছে। তো এই উইজডমটাকে আপনারা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনাদের এটুকু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই। আমি আর বক্তব্য পাঠাতে চাই না, শুধু এটুকু বলতে চাই আজকে কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কার দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি। এখনো দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি, আর বেশি কাটাছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যখন অসুখ হয় তাকে এই ডাক্তার সাহেব আছেন এখানে, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায়। আজকে বাংলাদেশের বাচ্চার অবস্থা হচ্ছে এরকম, এই ইমিউনিটি গেছে কমে। কখন আসছে আপনার বাদশা, তারপরে আপনার গণতন্ত্রের কিছু আসলো, আবার আসলো নতুন চিন্তা ভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনারা দেখেন না এই যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হতে এমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভ্রম নিম্নে। যে আমাদের সমস্ত এখানে অত্যন্ত চৌকস ছাত্ররা আছেন, যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, শিক্ষকতা করছেন, কেউ বড় বড় জায়গায় চলে গেছেন, আপনারা আছেন সবাই। এত নিচে মান বোধহয় কখনো ছিল, এখন যে মান হয়েছে শিক্ষার, কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম ৫৩ বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটিতে আপনার ১০০০টার মধ্যে আসেন, ১০০০ তালিকার মধ্যে আসেন। কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই। সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। ১৫ বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের বুথগুলো বসে নেই, আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা। একটাই কাজ, কেমনে আপনি চুরি করবে, কেমন করে দেশের স্টেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে, মেগা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা যে টাকা। সরি, আমি আপনার সাধারণ কথা বলছি। এটা
যেন রিপিট না হয়, আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই। তাই আমাদের এখন যেটা প্রয়োজন একেবারে ইস্পাত কঠিন ঐক্য, যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা বৃষ্টি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে। তো আমি আপনাদের এই ধরনের পেশাজীবীদের যে আপনার যেগুলো আলোচনা সভা হবে, এগুলো আরো ভালো জায়গায় আরো ভালোভাবে, আমি কিছুক্ষণ আগে বলেছি, বলেছি 7 দিন ধরে করেন বিভিন্ন ইস্যুর উপরে ওয়ার্কশপ করেন, আপনারাই তো দেবেন দেশকে, এই দিকে করেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উপস্থিত, ডক্টর আবু আহমেদ স্যার এবং আলমগীর ভাই সহ দেবের সভাপতি, আমাদের শিক্ষক কর্মচারী জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব শেষ করলেন। সাংবাদিক এবং ইউনিভার্সিটি শিক্ষক সদস্যরা, সাংস্কৃতিক কর্মী, মেডিকেল টেকনোলজি